বাংলাদেশের নারী জ্বালবে শুধু হাড়ি, এ কথাটা নিয়ে এখন কেউ আর করে না বাড়াবাড়ি। তাই তো ওরা আজ নেমেছে মাঠে কোমর বেঁধে সারি। পুরুষের চেয়ে থাকবে কেন পিছিয়ে নারী, সমান তালে ওরাও যাবে এগিয়ে, দেবে সীমান্ত পাড়ি। তাই তো ওরা আজ নেমেছে মাঠে কোমর বেঁধে সারি। সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটা খুব ক্লোজ ম্যাচ ছিল, ইভেন আমি বলবো যে আপনি যদি ধরেন ইংল্যান্ডের সাথে ম্যাচটা অনেক অনেক ক্লোজ ছিল, শ্রীলঙ্কার সাথে। সো এই দিক থেকে আমরা খুবই আনলাকি ছিলাম, আসলে ম্যাচটা আমাদের দিকেই ছিল। আমি আমার ক্রিকেট ক্যারিয়ারে আমার মনে হয় আমার ক্রিকেট ক্যারিয়ার 15 ইয়ার্স, আমি 14 ইয়ার্স চলছে আমার ন্যাশনাল টিমে। তো সেক্ষেত্রে আমার লাইফে মনে হয় ফার্স্ট টাইম আমি যেখানে খুব জোরে জোরে কান্না করেছি যখন আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচ। ঈদ মুবারক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর ঈদের বিশেষ আয়োজন স্যান্ডেলিনা সোপ নিবেদিত ক্রিয়াঙ্গনে অদম্য নারী, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। আমাদের সঙ্গে আজ এমন দুজন অতিথি আছেন যারা বল হাতে ব্যাটারদের বিভ্রান্ত করেন, কিন্তু আমাদের সঙ্গে আজ তারা ধরা দিবেন সাদামাটা রূপে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ফাইমা খাতুন এবং আগামীর তারকা রাবেয়া খান। আপনাদের দুইজনকেই স্বাগত নিউজ 24 এর পর্দায়। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে নিউজ 24 এর এই বিশেষ আয়োজনে আমরা আপনাদের সঙ্গে গল্প করব, আড্ডা দিব, জানবো আপনারা আসলে ঈদটা কিভাবে করেন সেগুলো নিয়ে কথা বলবো। শুরুতে ফাইমা আপুর কাছে যদি যাই, শৈশবের ঈদ নিয়ে যদি একটু বলতেন। এখন তো আসলে তারকা খ্যাতি থেকে শুরু করে সবকিছুই আছে, শৈশবের ঈদটাকে মিস করেন কিনা? প্রথমে বলবো হ্যাঁ, অবশ্যই শৈশবের ঈদটা অনেক মিস করি, কারণ আসলে শৈশবের ঈদটা আসলে ডিফারেন্ট। এখন ওভাবে আসলে করা হয় না, কারণ যেহেতু আমার প্রফেশনটাই অনেক ব্যস্ততার সময় কাটে, তো সেক্ষেত্রে ফ্যামিলিকেও সময় দেওয়া হয় না। আমি বলবো ছোটোবেলায় কাজিনস, তারপরে আমার বোন ভাই সবাই একসাথে যেভাবে আনন্দ করতাম, এখন ওটা হয়ে ওঠে না। বাট আলটিমেট আমি বলবো হ্যাঁ, অনেক মিস করি। রাবে, আপনার কাছে যদি একটু যাই, আপনি তো টিমের জুনিয়রদের মধ্যে একজন, সিনিয়রদের সঙ্গে আসলে নিশ্চয়ই ঈদ এর আগেও করা হয়েছে টিমের সঙ্গে, তখন ঈদের এনভায়রনমেন্টটা কেমন থাকে একটু যদি বলতেন। আমি লাস্ট টাইম যখন আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ের জন্য গিয়েছিলাম পাকিস্তানে যাওয়ার আগে, আমাদের টিমমেটদের সাথে আমার প্রথম ওটা ঈদ ছিল। আর এছাড়া আমি বাড়িতেই ম্যাক্সিমাম করা হয়েছে। সো টিমমেটদের সাথে ওটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল, সো ভালো লাগছিল। ফাইমা, আপনার কাছে যদি একটু আসলে টিমের সঙ্গে ঈদ করার, গত বছর পাকিস্তানে আপনারা ছিলেন, সেই সময় বিশেষ কোনো ঘটনা আছে যে ঈদটা কতটুকু মেমোরেবল ছিল, এবং সেই সঙ্গে বাসায় যে ঈদ না করার যে কষ্টটা, ওইটাও কতটা পীড়া দিয়েছিল? না, আমি বলবো যে আমার ক্রিকেট ক্যারিয়ারে আমি যদি ভুল না বলি 3-4 বার হয়তো আমার দেশের বাইরে ঈদ করার মানে সুযোগ হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, অবশ্যই আসলে ফ্যামিলির সাথে ঈদটা অন্যরকম একটা আনন্দের মুহূর্ত থাকে। তো তারপর আমি বলবো যে আমরা সবসময় যেটা বলি, আসলে আমাদের ফার্স্ট ফ্যামিলি আমাদের ফ্যামিলি, এবং সেকেন্ড ফ্যামিলি হিসাবে আমরা আমাদের এই ক্রিকেটের এরিয়াটাকেই আমরা বুঝি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে খারাপ লাগাটা যেমন কাজ করে, তেমন আমরা সবাই আসলে এনজয় করার চেষ্টাটাই করি। তো পাকিস্তানে যখন ঈদ করেছিলাম, হ্যাঁ সবাই এটাই আলোচনা করছিলাম যে হ্যাঁ বাড়িতে হলে এভাবে করতাম ওভাবে করতাম। তারপর আমরা যতদূর চেয়েছি আনন্দটা আসলে নিজেদের মধ্যে ভাগ করে করার চেষ্টা করেছি। তবে আপনার কাছে যদি একটু সালামি নিয়ে জানতে চাই, টিমের সঙ্গে যখন ঈদ করেছেন নিশ্চয়ই সিনিয়রদের কাছ থেকে সালামি পেয়েছেন। সালামি দেওয়ার ক্ষেত্রে কে বেশি দেয়, কে কম দেয়, বা কে কিপটেমি করে? লাস্ট part সত্যি কথা বলতে একটু কিপটেমি করলো, পিঙ্কি আপু করছিল। আর যদিও বলতে হয় ম্যাক্সিমাম বড় আপনারা সবাই সালামি দিয়েছিল, বাট পিঙ্কি আপুকে একটু যদি বলা যায় হ্যাঁ হালকা একটু কিপটেমি করে। ফাইমা আপুর কাছ থেকে কত সালামি পেয়েছিলেন? 1000 টাকা। 1000। আচ্ছা, আপনাকে একটু, আপনি সিনিয়র অনেক দিন ধরে টিমের সঙ্গে আছেন, যারা জুনিয়র আছে তাদেরকে এই যে ঈদের সময়টা, তারা নিশ্চয়ই, আপনারা অনেক দিন ধরে খেলছেন, আপনারা জানেন যে কিভাবে ওই সময়টাকে পার করতে হয়। যারা জুনিয়র বিশেষ করে নতুন করে আসে, তারা ঈদের সেই সময়টায় তাদেরকে কিভাবে আগলে রাখেন? না, আমার যেটা ফিল হয় যে হ্যাঁ অবশ্যই আমি অনেক ফেস করেছি যে অনেক জুনিয়র থাকে, অনেক মন খারাপ করে থাকে। তো আমাদের তরফ থেকে আমার মনে হয় যে এখন সিনিয়র জুনিয়রের যে কম্বিনেশনটা আছে, আমার মনে হয় খুবই ফ্রেন্ডলি একটা মানে বন্ধুত্বসুলভ একটা আচরণ আমাদের মধ্যে আছে। আমার মনে হয় ও আরও ভালো বলতে পারবে। সো আমার মনে হয় ওরা টাইমটা এনজয় করে। আমরা আমাদের অ্যাজ এ গার্ডিয়ান, অ্যাজ এ টিমমেট, অ্যাজ এ কলিগ হিসাবে আমরা আসলে ওদেরকে বেস্ট সময়টা উপহার দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় ওরা এনজয় করে। এই যে ফাইমা, আপনার কাছে যদি জানতে চাই যে ঈদের দিন কি সেমাইয়ের কোনো আয়োজন থাকে বা বিশেষ কোনো আয়োজন থাকে যখন ক্যাম্পে থাকেন বা জাতীয় দলের সঙ্গে থাকেন? হ্যাঁ, আসলে নরমালি আমি বলবো ঈদ একটা বড় প্রোগ্রাম। আমরা আসলে এমনি সময়ে যখন খেলার মধ্যে থাকি, আসলে আমাদের অনেক কিছু মেনটেন করে চলতে হয়, অনেক খাবারের রেস্ট্রিকশন থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে বিসিবি থেকে আমাদের আসলে এই প্রোগ্রামটা খুব ভালোভাবে আয়োজন করার চেষ্টা করেন ওনারা, যাতে করে আমরা ফ্যামিলিকে মানে মিস না করি। যতটুকু সম্ভব তাদের তরফ থেকে আমাদের এই সাপোর্টটা দেয়। আচ্ছা ফাইমা,
আপু আপনার কাছে জানতে চাই, মাঠে নামার আগে আসলে আপনাদের যে এই যে মেকআপ বা আপনাদের সানস্ক্রিন এই সব জিনিসগুলি নিয়ে আপনাদের প্রিপারেশন কেমন থাকে? আমি বলবো যে নর্মালি আমি আমার কথাটাই ফার্স্টে বলি, কারণ হচ্ছে যখন আমরা বিভিন্ন জায়গায় আসলে এক এক ধরনের ওয়েদার থাকে, তো যেখানে দেখা যাচ্ছে আমার খুব ভালো মনে আছে আমরা যখন দুবাই খেলেছিলাম ওখানে আসলে হিউমিডিটি অনেক বেশি ছিল এবং রোদের তাপ অনেক বেশি ছিল। তো সেক্ষেত্রে আমরা মেয়েরা আসলে চেষ্টা করি সবসময় আসলে জিংটা কন্টিনিউ করতে, কারণ সানবার্ন হওয়ার বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, টিমের সবাই আসলে এই মেকআপের কথাটা যেটা উল্লেখ করলেন এটা সবাই আসলে মেনটেন করার চেষ্টা করে এবং আমরা এটা মেনটেন করি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে আপনার কাছে একটা মজার প্রশ্ন, সেটা হচ্ছে সিনিয়রদের মধ্য থেকে কে বেশি মেকআপ করে একটু বলেন তো? মেকআপ বলতে ওইরকম কেউ নেই, বাট জ্যোতি আপু একটু মেকআপটা কন্টিনিউ করে সবসময়, আর নাহিদ আপু মোটামুটি, বাট জ্যোতি আপু বেশি এমন কি কখনো হয়েছে যে কেউ মেকআপের কারণে টিমের হার্ডেলে যেতে দেরি হয়েছে বা বাস মিস করেছে, এরকম কোনো স্মৃতি আছে কিনা? কখনো হয়নি। আপনি কতটুকু মেকআপ করেন? আমি একদম মেকআপ করি না, কারণ আমার এটা আসলে হয় না, আসলে মেকআপটা আমার বেশি একটা করা হয় না। ফাইমা, আপনার কাছে জানতে চাও, জুনিয়ররা যখন একটা জুনিয়র যখন টিমে আসে আপনারা তাদেরকে কিভাবে ওয়েলকাম জানান? ওই যে একটা সিনারিও থাকে সেটার সঙ্গে তারা কিভাবে অ্যাডজাস্ট করতে পারে, সেই টিপসগুলি তাদেরকে কিভাবে দেন? না, আমি যেটা ফিল করি, আমি যখন 2013-এ টিমে আসছিলাম আমিও অনেক সিনিয়র কিছু আপুকে পেয়েছিলাম যারা আমাদেরকে গাইড করেছিল। আসলে ওইখান থেকেও কিছু শেখা এবং সময়ের সাথে সাথে আসলে অনেক কিছু পরিবর্তন আসছে। যখন একটা জুনিয়র টিমে আসে আমি জানি সে অনেক কিছু মিস করে বা অনেক কিছু এক্সপেক্ট করে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে একটা জুনিয়র ও উপস্থিত আছে, আমার মনে হয় যে জুনিয়ররা এখন আসছে আমরা যত পারি যে তাদের সাথে ফ্রেন্ডলি থাকার চেষ্টা করি এবং তাদের সবসময় আমার মনে হয় যে আমাদের কিছু সংখ্যক, আমি কিছু নাম যদি মেনশন করি, নর্মালি আমি সবার সাথে ফ্রি থাকার চেষ্টা করি, ও আরও ভালো বলতে পারবে। এখন রিসেন্ট অনেক জুনিয়ররা যারা টিমে আসছে, যেমন জ্যোতি আছে, আমি আছি, লতাপু আছে, পিঙ্কি, আমরা সবাই আসলে ইনভলভ থাকার চেষ্টা করি যাতে ওরা এটা ফিল না করে যে নতুন কোনো একটা জায়গায় আসছে, যাতে ওদের অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডাপ্ট করতে কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সিনিয়ররা খুব সাপোর্টিভ এবং আমাদের টিমের এখন কালচারটা আমি বলবো খুব কম্বিনেশন ওয়াইজ সিনিয়র জুনিয়র খুব ভালো একটা ফ্রেন্ডলি একটা সম্পর্কে হেলদি একটা কালচার তৈরি হয়েছে। রাবে, আপনার কাছে একটা প্রশ্ন, ফাইম আপু বলছিলেন হেলদি একটা কালচারের কথা, আপনার কাছে একটা ডিফারেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে যখন টিমে আসার পর কোন সিনিয়রকে দেখে মনে হয়েছিল যে না উনি আপনাকে র‍্যাক দিতে পারে বা একটু ভয় লেগেছিল, এই বিষয়টা যদি একটু বলতেন আমাদেরকে। আসলে সত্যি কথা বলতে আমি যখন দেখছি তখন কোনো র‍্যাক ট্যাগ এগুলো আমার আসলে কখনো ফিল হয়নি, বাট হ্যাঁ ভয় লাগতো। আমি যখন প্রথম টিমে ঢুকি তখন রুমানা আপু ছিল, সত্যি কথা বলতে হবে। ফাইম আপুকে দেখে কি মনে হয়েছে? না, ফাইম আপু শুরু থেকে খুব ফ্রেন্ডলি চলাফেরা করতে। ন্যাশনাল টিমে আসার আগে থেকে অনেক ভালো সম্পর্ক ছিল। আগে থেকে আপনারা একজন আরেকজনকে চিনতেন? আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে ও যেটা বললো যে রুমানা আপুর কথা যেটা বললো, আমার মনে হয় যে আমিও যখন ফার্স্টে আসছিলাম আমার মনে হয় এটা ভয় না, আমার মনে হয় রেসপেক্টের জায়গা। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা সবাই স্টিল রুমানা আহমেদকে রেসপেক্ট করি বা করতাম। সো ও ওইটাই আসলে মেনশন করছে যে আসলে ভয় পাওয়ার জায়গাটা ওইটাই, যে ভাবতো যে হ্যাঁ হয়তো বা আপু হয়তো বা একটু রিজার্ভ থাকতে পছন্দ করে, আসলে তেমনটা না। সো ওই জায়গা থেকে ও বলছে রেসপেক্টের একটা জায়গা। ফাইম আপু, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মাঝে মাঝে এমন হয় যে 2 মাস 3 মাসের জন্য লম্বা সময় ধরে হচ্ছে যে জাতীয় দলের ক্যাম্পে থাকতে হয়, আপনি সিনিয়র হিসেবে অনেক দিন ধরে আছেন, সো ওই সময়টার সঙ্গে অ্যাডজাস্ট করে নেন নিশ্চয়ই। রাবেয়া একদমই নতুন, রাবেয়ার কাছে জানতে চাওয়া এই যে সময়টা, লম্বা সময়টা কিভাবে আসলে অ্যাডজাস্ট করেন? আসলে দেখেন, অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাদের এটা করতেই হবে, সো অনেক কিছু মেনটেন করতে হয়, আমরা অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করি সবসময়। সো এই যে মজা, আমরা আসলে টিমমেট সবাই মিলেই আসলে অ্যাজ এ ক্রিকেটের বাইরে যদি আমরা কিছু একটা করতে পারি, সো আসলে আমরা নাচ গান বা কিছু একটা গেমস আমরা অ্যারেঞ্জ করে ট্রাই করি আসলে ম্যাক্সিমাম টাইমে যখন লং টাইমে আসলে ক্যাম্পটা হয়। সো ওই ক্ষেত্রে যে খুব ভালো সময় যায়, বা ফ্যামিলিকে একটু মিস করা হয়, আসলে এটা স্বাভাবিক, মিস করব। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে লম্বা সময়, তখন নিশ্চয়ই কোনো না কোনো জুনিয়রের মন খারাপ হয়, ফ্যামিলিকে বেশি মিস করে, ওই সময়টা অ্যাজ এ সিনিয়র হিসেবে আপনারা কিভাবে সাপোর্টটা দেন? হ্যাঁ, আসলে ও মেনশন করে দিছে অলরেডি। হ্যাঁ, মারুফা আসলে যখন ফার্স্টে আসছিল ও খুব মন খারাপ করতো, নর্মালি অনেক সময় আমি দেখেছি পার্সোনালি যে ও অনেক সময় কান্না করতো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ও এখন খুব ভালো, যেটা আবার মেনশন করলো যে আমরা আসলে প্রফেশনাল হিসাবে এখন সবাই আসলে এটা মেনটেন করার চেষ্টা করে এবং খুব ভালোভাবে সবাই অ্যাডজাস্ট করে ফেলেছে। মারুফার মতো আরও অনেক মেয়েরা যারা ছিল অনেকেই কান্না করতো, নর্মালি আমিও ফার্স্টের দিকে এসে আমিও কান্না করেছি। তো এখন আসলে
দিক থেকে চিন্তা করলে আমি বলবো যে এখন খুব খুব ভালো সময় আমার কাটে, আমার খুব বেশি খারাপ লাগে না, কারণ নর্মালি যখন ঢাকাতে আমাদের ম্যাক্সিমাম সময় লম্বা সময়ের হচ্ছে ক্যাম্পটা হয়, ঢাকার বাইরেও হয়, তারপরেও আমি বলবো আমার ফ্যামিলি অলমোস্ট সবাই আসলে ঢাকায় থাকে, আমার তাদের সাথে দেখা করার সুযোগ থাকে, সেক্ষেত্রে আমি বলবো আমি লাকি। রাবে, আপনার কাছে প্রশ্ন, ফাহিমা আপু কিন্তু অনেকদিন ধরে জাতীয় দলে খেলছেন, নামের পাশে ভালো সংখ্যক উইকেট আছে। সো আপনি যদি ফাহিমা আপুর মতন অ্যাচিভমেন্টগুলি করতে চান, নিশ্চয়ই আরও বেশি করবেন। এই ক্ষেত্রে ফাহিমা আপুর কাছ থেকে কোন টিপসটা আপনি নিতে চাইবেন? ফাহিমাপুর কাছে যদিও আমরা সবসময় কথা বলি বোলিং টাইমে বা ম্যাক্সিমাম টাইমে, আমরা রুমে যখন থাকি ম্যাক্সিমাম টাইমে কথা বলি, তার কাছে জিজ্ঞাসা করি আসলে যে কোনটা করলে কোনটা ভালো হয়। সো আমি চাই যে তার কাছ থেকে যে তার যে ধৈর্য, যে জিনিসটা একটা প্লেয়ারের ডেফিনেটলি ধৈর্যটা অনেক ইম্পর্টেন্ট, তার যে ধৈর্য জিনিসটা, এই জিনিসটা আমি তার কাছ থেকে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে এমন কি কখনো হয়েছে যে রাবেয়াকে বোলিংয়ে আনা হয়েছে, রাবেয়া অনেক রান দিচ্ছে, আপনার খুব মেজাজ খারাপ হয়েছে, তখন কি বকা দিয়েছিলেন? না, একদমই, আসলে আমি বলবো একদমই এমনটা হয়নি, কারণ আসলে প্রত্যেকটা প্লেয়ারেরই এমন দিন হয় যে আমি সব সময় একটা কথা বলি, যখনই ক্যামেরার সামনে আসে আমি একটা কথা মেনশন করি যে আমাদের টিমে আমরা খুবই লাকি, বাংলাদেশ উমেন্স ক্রিকেট টিম, যে আমাদের টিমে ডিফারেন্ট টাইপ অফ 3টা লেগ স্পিনার আছে, যারা ম্যাক্সিমাম সময়ই আমরা আসলে 11-এ খেলার সুযোগ হয়। তো সেক্ষেত্রে এমনও হয়েছে যে রাবেয়া একটা দিন খুব ভালো হ্যান্ডেল করছে, যে ওই দিনও ভালো বল করছে, তো সেই দিন এমনও হয়েছে আমি ওর কাছে এসে বলছি কিভাবে কি করলে হয়, আমরা কথা বলছি, খুব ভালো আমাদের ডিসকাশনটা হয়। তো সেক্ষেত্রে আমার এমন কখনোই মনে হয়নি ওর যখন খারাপ সময় গেছে আমি চেয়েছি যে ওকে ব্যাক আপ করার, বা আমার খারাপ সময়গুলো ও আমার কাছে উইলিংলি এসেছে এবং আমাকে বলেছে আজকের দিনটা এমন বা উইকেটটা এমন। আমরা আসলে সবসময় থটস শেয়ার করার চেষ্টা করি। সো আমার মনে হয় যে আমরা এই দিক থেকে খুব লাকি যে বাংলাদেশ উমেন্স ক্রিকেট টিমে 3টা ডিফারেন্ট টাইপ অফ লেগ স্পিনার আছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টিম বন্ডিং এর কথা বলছেন, রাইজিং স্টার এশিয়া কাপে আপনার নেতৃত্বে কিন্তু বাংলাদেশ দল ফাইনাল খেলেছে, অল্পের জন্য আমরা শেষ পর্যন্ত শিরোপাটা পাইনি। ওই যে সময়টা, তখন আপনি অ্যাজ এ সিনিয়র টিমকে কিভাবে লিড করেছেন, ওই মেমোরিজগুলি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। না, আমি বলবো হ্যাঁ, আমরা খুব ভালো সময় আসলে পার করেছি থাইল্যান্ডে। হ্যাঁ, আমাদের সুযোগ ছিল আসলে ফাইনালে ভালো করার। তো আসলে আমি বলবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে চেষ্টা করেছে। আনফর্চুনেট আসলে আমাদের টুর্নামেন্টে আমাদের একটু খারাপ ফিল্ডিং হয়ে গেছিল, বাট বোলাররা খুব ভালো পারফর্ম করেছে। সেখান থেকে যদি আরেকটু ব্যাটাররা যদি আরেকটু কন্ট্রিবিউট করতো, আমার হয়তো বা সিনারিওটা ডিফারেন্ট হতো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের টিমের এনভায়রনমেন্ট আমি সবার আগে মেনশন করবো, খুব ভালো ছিল, এবং টিম অফিসিয়াল থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের যারা ছিল আমাদেরকে খুবই মেন্টালি সাপোর্ট করেছে। এমন না যে প্লেয়ারটা খারাপ করছে তাকে আমরা ব্যাকফুটে রেখেছি। আমার মনে হয় যে সবাই আমরা খুব ভালোভাবে আলোচনা করে তাকে ব্যাকআপ করার চেষ্টা করেছি। হয়তো বা তার আজকে খারাপ দিন গেছে, তাকে কিভাবে সাপোর্ট দিয়ে তাকে মেন্টালি বুস্ট আপ করা যায়, ইচ অ্যান্ড এভরি ওয়ান খুব ভালো ইনভলভমেন্ট ছিল এবং টিম এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল। সো আমি বলবো যে খুব ভালো সময় পার করেছি। হ্যাঁ, সুযোগটা হাতছাড়া হয়েছে। আমার মনে হয় যে ইন ফিউচারে এরকম কোনো সুযোগ আসলে বাংলাদেশ এটা পিক করতে পারবে। একটু ট্রিকি কোশ্চেন, সেটা হচ্ছে ইন্ডিয়া যদি আমাদের প্রতিপক্ষ হয়, তখন কি আসলে কোনোভাবে আপনারা কোনো এক্সট্রা প্রেশার ফিল করেন বা নার্ভাসনেস কাজ করে কিনা? না, আমি একটা ছোট একটা গল্প আছে এর পেছনে। যখন আমাদের মানে ম্যাচের আগে, ফাইনাল ম্যাচের আগে আমরা যখন আমাদের টিম মিটিং ছিল, সেখানে আমরা একটা কথাই বলেছি যে আমরা আসলে পুরো টুর্নামেন্টে আমরা কিন্তু আনবিটেন ছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সবাই ফেভারিট ধরছিল। তো আমি সেক্ষেত্রে আমি অ্যাজ এ ক্যাপ্টেন আমি সেখানে মেনশন করেছিলাম যে আমরা যে 4টা ম্যাচ উইন করেছি, এটা 5 নাম্বার ম্যাচ, এটা কোনো ফাইনাল গেম না, বা আমি ইন্ডিয়ার এগেনস্টে খেলছি বা পাকিস্তানের এগেনস্টে খেলছি, এটা কোনো ম্যাটার করে না। জাস্ট শো ইউর স্কিল, অ্যাজ এ টিম যদি আমরা পারফর্ম করতে পারি, দিনটা অবশ্যই আমাদের হবে। সো আমার মনে হয় আমি যেভাবে কথা বলেছি সবার সাথে, ইচ অ্যান্ড এভরি ওয়ান ওরা ভালো বলতে পারবে। ওদেরকে আমি যেভাবে আমার তরফ থেকে যেভাবে বুস্ট করার দরকার হয়, যে এটা জাস্ট একটা টিম, এটা ইন্ডিয়া টিম, বা এমন কোনো প্রেশার আমি ফিল করিনি, আমার মনে হয় আমার টিমও করেনি। আনফর্চুনেট আমরা পারফর্ম করতে পারিনি, এটা আসলে আমাদের হার্ড লাক আমি বলবো। তো সেক্ষেত্রে আমি আলাদা কোনো প্রেশার ফিল করিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। থ্যাংক ইউ। রাবে, আপনার কাছে জানতে চাওয়া, এমন কোনো ম্যাচ আছে যেই ম্যাচে আসলে এক্সপেকটেশন ছিল, টিমেরও এক্সপেকটেশন ছিল আপনার কাছে আপনি ভালো করবেন, আপনারও প্ল্যান ছিল যে এই ম্যাচে ভালো করবেন, কিন্তু আনফর্চুনেটলি হয়নি, তখন কি মন খারাপ হয়েছিল কিনা বা ভেঙে পড়েছিলেন কিনা? আসলে সত্যি কথা বলতে প্রত্যেকটা ম্যাচ আমরা যখন নামি মাঠে, প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই নামি। সো খারাপ যখন এক্সপেকটেশন আমরা সবাই রাখি যে আমি আজকে এটা করতে পারলে আমরা জিততে পারবো, বা এটা করতে পারলে আমরা এটা হবে। সো যখন ওই জিনিসটা আমরা করতে না পারি, তখন
সত্যি কথা বলতে আসলে অনেক বেশি মন খারাপ হয়। সো হ্যাঁ, এটা আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমি নর্মালি যখন আমরা স্কোয়াডে থাকি, আমি যেটা মেনশন করলাম যে আমরা 3টা লেগ স্পিনার যখন আমাদের ম্যাক্সিমাম সময় আসলে বেস্ট 11-এ খেলার সুযোগ হয়, তো সেক্ষেত্রে আমি পার্সোনালি আমার ওর কাছ থেকে আমার এক্সপেকটেশন অনেক থাকে, কারণ ও টোটালি ডিফারেন্ট টাইপ অফ, যেমন আমি ফিল করি যে আমার বলিংয়ের যে ধারাটা আমার ভেতরে, যেমন নর্মালি আমি লং টাইম খেলছি, আপনি এক্সপিরিয়েন্সের কথাটা যেটা বললেন, যে ওইটা হয়তো বা অ্যাডাপ্ট করাটা আমার জন্য একটু আর্লি হয়, এমনও হয় যে ও ওইটা খুব ভালো দেখা যাচ্ছে ওর এক্সপিরিয়েন্সের জায়গা থেকে না, বাট ওর স্কিল ওয়াইজ ও ওই জিনিসটা খুব ভালো পিক করতে পারে। তো সেই ক্ষেত্রে আমার তরফ থেকে ওর কাছে এক্সপেকটেশন অনেক বেশি থাকে, যখন ওর খারাপ হচ্ছে আমি চেষ্টা করি ওকে কিভাবে ব্যাক আপ করা যায়, বা নর্মালি এই জিনিসটা আমাদের হয় যে বোলিং পার্টনারশিপটা যেমন ব্যাটিং পার্টনারশিপ হয়, বোলিং পার্টনারশিপটাও কিন্তু ওইভাবে আমরা আসলে বিল্ড আপ করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমাদের টিম কম্বিনেশনটা অনেক ভালো হয়। সো এক্সপেকটেশনের জায়গা থেকে ওর কাছে আমার মনে হয় পার্সোনালি আমার এবং টিমের অনেক এক্সপেকটেশন থাকে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বড় বড় ম্যাচগুলি যেমন রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনাল ছিল, আমরা এর আগে হচ্ছে সাউথ আফ্রিকার সঙ্গে জিততে গিয়ে হেরে গিয়েছি, এই ধরনের ম্যাচগুলিতে আসলে হারার পর ড্রেসিং রুমের কন্ডিশনটা কেমন থাকে? নিশ্চয়ই যারা ভালো পারফর্ম করে তাদের মনস্তাত্ত্বিক অবস্থাটা কেমন থাকে, এটা যদি একটু বলতেন। না, আমি বলবো আসলেই যখন জেতা ম্যাচটা হাতছাড়া হয়ে যায় তখন সবারই মন খারাপ থাকে। তারপরে যারা পারফর্ম করে আমার মনে হয় যে তাদের মনটা আরও বেশি খারাপ থাকে, যে না আজকে আমার কন্ট্রিবিউশনটা হয়তো বা টিমের জন্য ইফেক্টিভ হলো না বা ইম্প্যাক্ট পড়লো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, ড্রেসিং রুমে একটু গোমরা থাকে, বাট আমরা খুব তাড়াতাড়ি ওটা রিকভারি করার চেষ্টা করি, কারণ নেক্সট যে ম্যাচটা থাকে যাতে ওইটার উপরে এই প্রভাবটা না পড়ে। তারপরে আপনি যেটা মেনশন করলেন যে সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটা খুব ক্লোজ ম্যাচ ছিল, ইভেন আমি বলবো যে আপনি যদি ধরেন ইংল্যান্ডের সাথে ম্যাচটা অনেক অনেক ক্লোজ ছিল, শ্রীলঙ্কার সাথে। সো এই দিক থেকে আমরা খুবই আনলাকি ছিলাম, আসলে ম্যাচটা আমাদের দিকে ছিল। আমি আমার ক্রিকেট ক্যারিয়ারে আমার মনে হয় আমার ক্রিকেট ক্যারিয়ার 15 ইয়ার্স, আমি 14 ইয়ার্স চলছে আমার ন্যাশনাল টিমে। তো সেই ক্ষেত্রে আমার লাইফে মনে হয় ফার্স্ট টাইম আমি যেখানে খুব জোরে জোরে কান্না করেছি যখন আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচ হেরেছি। তো আসলে চাইনি, বাট কোনো প্লেয়ারই চাইনি আসলে ইমোশনটা আসলে ধরে রাখতে পারিনি। আমি খুব লাউডলি অনেক জোরে জোরে কান্না করেছি ওয়াশরুমে এসে। সো আমার মনে হয়েছে যে আমার টিমের অনেক কিছু হারিয়ে ফেলেছি, এমন একটা ফিল হয়েছে। আমার টিমের প্রত্যেকটা প্লেয়ারই এটার সাথে ইনভলভ ছিল, হয়তো বা কেউ ইমোশনটা কন্ট্রোল করতে পেরেছে, কেউ করতে পারেনি। তো সেই দিক থেকে আসলে খারাপ লাগা কাজ করে, এবং আমরা খুব তাড়াতাড়ি এটা রিকভারি করার চেষ্টা করি যাতে ড্রেসিং রুমের পরিবেশটা আসলে আমাদের কন্ট্রোলে থাকে। নিউজ 24 এর ঈদের বিশেষ আয়োজন স্যান্ডেলিনা সোপ নিবেদিত ক্রীড়াঙ্গনের অদম্য নারী পাওয়ার্ড বাই বিউটিনা ফেস অনুষ্ঠানের সময় হলো একটি বিরতির। ফিরছি বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর ঈদের বিশেষ আয়োজন স্যান্ডেলিনা সোপ নিবেদিত ক্রীড়াঙ্গনে অদম্য নারী পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। আমাদের সঙ্গে আছেন ফাহিমা আপু। আপনাকে আবারও স্বাগত। এইবার যদি আসলে আপনার কাছ থেকে একটু আপনার জার্নিটা সম্পর্কে জানতে চাই, আপনি যেভাবে শুরু করেছিলেন, তখনকার পরিস্থিতি একরকম ছিল, চ্যালেঞ্জ ছিল, সমাজে মানুষজনের বাঁকা চোখে তাকানো ছিল, সেই গল্পটা যদি একটু আমাদেরকে বলতেন। আমি আসলে প্রথমে বলবো আমার বেড়ে ওঠা হচ্ছে মাগুরা শহর থেকে, তো আমার ডিভিশন খুলনা। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে আমাদের সামাজিক যে প্রেক্ষাপট ছিল সেখান থেকে আমি বলবো যে একটা নারীর জন্য ক্রিকেট খেলা আসলে ভাবনাটাই অনেক অসম্ভব একটা ব্যাপার ছিল। আমি বলবো আমি একটা মিডিল ক্লাস থেকে আসলে আমি বিলং করি। তো সেইখানে আমার ফ্যামিলির সবাই আমি বলবো যে প্রথম দিক থেকে অতটা সাপোর্টিভ ছিল না। আগে প্রথমে পরিবারের কথাই কারণেই বলছি, কারণ সেখান থেকেই আসলে আমার প্রথম সাপোর্টটা না পেলে আসলে আমার আশাটা খুবই কষ্টদায়ক হয়ে যেত। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি যখন স্টার্ট করেছিলাম, আমি প্রথম থেকেই ছোটোবেলা থেকেই আসলে ছেলেদের সাথে খেলতাম বিভিন্ন ইভেন্ট, নট অনলি যে ক্রিকেট এমন না, আমি ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল সব ধরনের খেলাই খেলেছি। ইনডোর গেম বা আউটডোর গেম বিভিন্ন ধরনের খেলার সাথে আমি ইনভলভ ছিলাম। স্কুল ক্রিকেট খেলিনি, বাট স্কুলের বিভিন্ন ইভেন্ট করেছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার ফ্যামিলি থেকে আমার বড় ভাই যে ছিলেন, আমরা 3 বোন 1 ভাই, আমি পরিবারের সবার ছোট। তো সেই ক্ষেত্রে আমার বড় ভাইয়া চাইতেন যে আসলে ফ্যামিলির আমরা 3 বোনই পড়াশোনা শিখে একটা ভালো স্টাবলিশ হই, নর্মাল একটা মিডল ক্লাস ফ্যামিলি বা আমাদের সমাজে যেটা আসলে সবার চাওয়া থাকে যে একটা ফ্যামিলি থেকে একটা সন্তান ভালোভাবে পড়াশোনা করে স্টাবলিশ হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরটাও ব্যতিক্রম ছিল না। তো আমার ভাইয়া চাইতেন, সে খুবই ভালো একটা স্টুডেন্ট ছিল, সে পড়াশোনা করতেন, সায়েন্সের স্টুডেন্ট ছিল, সে চাইতেন যে আমিও সায়েন্সের স্টুডেন্ট বা পড়াশোনা করি সেভাবে। তো ওই জায়গা থেকে আমার রেস্ট্রিকশনের জায়গা ছিল, এবং আমরা 3 বোনই খুব বেশি ভয় পেতাম, কারণ আমার বাবা সরকারি জব করতেন,
তো তিনি সব সময় আসলে বাইরেই থাকতেন। আমরা যখন মাগুরায় থাকতাম তখন আমার ভাইয়াই আসলে আমাদের গার্ডিয়ান ছিলেন। তো সেই ক্ষেত্রে তাকে দেখে খুবই ভয় পেতাম, খেলাধুলার কথা চিন্তা করাই যেত না। তারপরে ছোটোবেলা থেকে আসলে আমি একটু ছোটোবেলায় একটু ছেলেদের পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, তো ওইটার জন্য আমি অনেক মার খেয়েছি আমার ভাইয়ের কাছে। তো আমার সাপোর্টিভের জায়গাটা আসলে তৈরি হয়েছে আমার বড় বোন। সে সবসময়, আমার আখি আপু সবসময় আমাকে সাপোর্ট করেছেন সব কিছুতে, যে তুমি যেটা করতে ভালোবাসো সেটা করো, পড়াশোনার পাশাপাশি তুমি খেলাধুলাটা করো। বাট এতটা আসলে ধারণার ভেতরে ছিল না যে আসলে বাংলাদেশের মতো জায়গায় এরকম প্রেক্ষাপটে সামাজিক অবস্থান থেকে চিন্তা করতে গেলে যে মেয়েরা ক্রিকেট খেলবে, এটা আসলে ভাবনার বাইরেই ছিল। তো তখন আসলে এভাবে চিন্তা করিনি। 2011-এ হয়তো 2012-এর দিকে আমাদের মাগুরাই হচ্ছে আপনার মেয়েদের ক্রিকেটের একটা হয়তো বা বাছাই পর্বের একটা শোনা যাচ্ছিল। তো সেখানে আমার বোন এটা শোনার পর আমাকে বললো, তুমি যেহেতু ছোটোবেলা থেকে ক্রিকেট খেলো ছেলেদের সাথে, তোমার ওই কোয়ালিটি বা তোমার ওই স্কিলটা আছে, তুমি যাও দেখো কি হয়। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। তখন যখন ফার্স্টে স্টার্টে গিয়েছি, ছেলেদের সাথে খেলেছি, প্রথমে আসলে ওইভাবে সুযোগ হয়ে ওঠেনি। ব্যাট বল নিয়ে অনেকক্ষণ মাঠের ভেতরে যেয়ে দাঁড়িয়ে থাকতাম। তো সেই দিক থেকে আমি বলবো, যদি সামাজিক দিক থেকে আপনি যেটা বললেন যে কি ধরনের সামাজিক চ্যালেঞ্জ আমার ফেস করতে হয়েছে, তো আমি বলবো যে খুব বেশি যে আমার হয়েছে এমনটা বলবো না। আপনি বলতে পারেন আমার এলাকায় সবাই আমাকে খুব ভালোবাসতো এবং বলতে পারেন একটা লক্ষ্মী মেয়ে হিসাবেই জানতো। আমার হচ্ছে গেট আপ একটু ছেলেদের মতো থাকলেও আমি ওইভাবে মানে বাহিরে ঘোরাফেরা বলেন এইভাবে করতাম না, বাট একটু খেলাধুলার পারপাসে আমার একটু স্টেডিয়ামে যাওয়া হতো, ছেলেদের সাথে খেলতাম, এতটুকুই। তো এলাকার মানুষজন জাস্ট একটা কথাই বলতো, হ্যাঁ আমরা আসলে মুসলিম কান্ট্রি, তো আমাদের একটাই ছিল যে না, মেয়ে হিসাবে কেন খেলবে। আশেপাশের কিছু মানুষ খুব সাপোর্ট করতো, কিন্তু কিছু মানুষ খুব একটু কটু কথা বলতো যে না, কেন মেয়ে কেন খেলবে, হয়তো বা আমার মায়ের কাছে অথবা আমার বোনের কাছে বিভিন্ন ধরনের কথা বলতো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই দিক থেকে পুরোটাই প্রোটেস্ট করতো আমার বড় বোন, যে দেখো তোমার যেটা ভালো লাগা, তোমার ভালো লাগার জায়গা থেকে তুমি এটা করো। আমার মনে হয় না যে কে কি বললো এটা শুনতে গেলে তুমি তোমার জায়গা থেকে অনেক পিছিয়ে যাবা। তো সেই দিক থেকে আমি বলবো যে হ্যাঁ, প্রথম দিকে যে ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয়েছে, এখনকার প্রেক্ষাপটে আমি বলবো বাংলাদেশের ক্রিকেটটাকে মানুষ খুব ভালোভাবে নিচ্ছে এবং বিভিন্ন পরিবার, আমি বলবো প্রত্যন্ত এলাকা থেকেও অনেক প্লেয়ার উঠে আসছে, উমেন্স ক্রিকেটটাকে অনেকেই প্রাধান্য দিচ্ছে। তো সেই দিক থেকে আমি বলবো যে আমি লাকি। এখন এই যে একটা স্টাবলিশমেন্ট হয়েছে, একটা ভালো জায়গায় আপনি আছেন, এরপর আসলে যখন এলাকায় যান, সেই জায়গা থেকে মানুষজনের কেমন সাপোর্ট, মানুষজনের ভালোবাসা কতটুকু আসে, একসময় যারা কটু কথা বলতো তাদের কাছ থেকে কেমন সাড়া পান? না, আমি এই দিক থেকে আমি বলবো যে অনেক লাকি। আমি এখন যখন বাসায় যাওয়ার কথা যদি কেউ জানতে পারে, কোনোভাবে কোনো পারপাসে জানতে পারে, আমার মনে হয় আমার বাসায় সবাই যেমন নর্মালি একটা নতুন মানুষ গেলে, নতুন বউ গেলে যেভাবে মানুষ মানে এলাকার লোকজন দেখতে আসে আমাকে, সবাই আমার সাথে মিট করতে আসে। এবং আমার মনে হয় আমার এলাকার যারা হচ্ছে সাপোর্টিভ ছিল বা সাপোর্টিভ ছিল না, সবাই এখন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। প্লাস আমি বলবো যে আমার ফ্যামিলির পাশাপাশি তারা খুব বড় একটা অবদান রাখে, কারণ তাদের অনেক অ্যাপ্রিসিয়েট করে আমাকে, অনেক ভালো ভালো কথা বলে যে এখন যে না, আমরা চাই তোমাকে আরও উপরে দেখতে চাই, বা স্টিল তুমি এখনও এতটা বছর তুমি নিজেকে মেনটেন করে যে বাংলাদেশ টিমকে সার্ভিস করতেছো, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, তুমি আমাদের মাগুরার মেয়ে, এটা আমরা বাহিরে বলে আমরা খুব গর্ববোধ করি। এটা আমাকে খুব বুস্ট আপ করে। টিমের কথা যেহেতু আসলো, বাংলাদেশ টিমে যখন ডেবিউ হলো, এর আগের যে চ্যালেঞ্জেসগুলি সেগুলি নিয়ে বলছিলেন যে আপনি কিভাবে কোন জায়গা থেকে উঠে এসেছেন। ডেবিউর দিনের কি কোনো স্পেশাল ঘটনা আছে যে নার্ভাস ছিলেন বা কনফিডেন্ট ছিলেন, সেই দিনের ঘটনাটা যদি বলতেন? আমি বলবো যে আমার ডেবিউ হয়েছে 2013-এর, খুব বেশি ভুল না বললে মেবি 9 এপ্রিল, 4 এপ্রিল। তো আমার বলবো যে হ্যাঁ, আমি টিমে আসলে খুব ভালো কিছু সিনিয়র পেয়েছিলাম যারা আমাকে খুব সাপোর্ট করেছে, সেদিক থেকে আমি অনেক লাকি। তারা খুব সাপোর্ট করেছে এবং প্রথমে এসে আমি খুব চুপচাপ ছিলাম। এখন টিমে হয়তো বা আমার অন্য মেম্বার্সরা বলতে পারবে আমি আসলে টিমের সাথে কতটা ইনভলভমেন্ট আমার। একজনের নাম আমি মেনশন করব, লতা মণ্ডল স্টিল ক্যারি করছে, আমার সিনিয়র বোন বলেন বা আমার গার্ডিয়ান বলেন, সে লং টাইম আমাকে খুব মেন্টাল বুস্ট করে এবং আমাকে ছোট বোনের মতো সে ট্রিট করে। সো তার সাপোর্টটা আমি খুব পেয়েছি অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে, অ্যাজ আ কলিগ হিসাবে। তো প্রথম যে ম্যাচে আমার যখন ডেবিউ হয়েছে, আমার মানে প্রথম থেকে এমন হয়েছে আজকে যেহেতু সুযোগ পেয়েছি, আজকের দিনটা আমার। তো আমার ডেবিউটাও আসলে খুব ভালো ছিল, আমি খুব ভালো করতে পেরেছিলাম।
যেহেতু আমি লেগ স্পিন অলরাউন্ডার হিসাবে টিমে আসলে সুযোগ পেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমি অ্যাজ এ লেগ স্পিনার হিসাবে আমার দিনটা খুব আসলে আমি মনে করার মতো ছিল। এবং ওই ট্যুরে আমার আসলে বার্থডে পড়েছিল, তো টিমমেটসরা আসলে আমাকে এত ভালোভাবে আসলে গ্রহণ করেছিল, মানে আমার জন্য ওই দিনগুলো স্মরণীয় ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এইবার যদি আসলে আমরা সামাজিক প্রেক্ষাপটের দিকে আসি, যে যারা এখনও আমাদের সমাজে যারা ক্রিকেটার হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করতে চায়, ক্যারিয়ার শুরু করতে চায়, তারা কিন্তু এখনও নানা রকমের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। অনেকে সেই জায়গা থেকে শেষ পর্যন্ত পিছু হটে, আবার অনেকে যাদের মানসিকতা খুব বেশি স্ট্রং তারা হয়তো সেখান থেকে পার হয়ে আসে। সো যারা একজন নতুন ক্রিকেটার হবে, পার্টিকুলারলি আপনার মতো যারা হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে যখন উঠে আসবে, তাদের চ্যালেঞ্জগুলি উতরানোর জন্য আপনার তরফ থেকে কি টিপস থাকবে? প্রত্যন্ত অঞ্চলের কথা যেটা বললেন, যে বিভিন্ন অঞ্চলে আমি বলবো কি অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে যারা হয়তো বা সুযোগের অভাবে তারা আমাদের লাইমলাইটে বলেন বা আমাদের সামনে আসতে পারছে না। তো আমি বলবো যে আমার যে জার্নিটা ছিল তখনকার থেকে এখনকার সামাজিক প্রেক্ষাপট অনেকটা স্ট্রং বা হেলদি। আমি বলবো যে সবাই এটা ভালোভাবে নিচ্ছে এবং উইমেন্স ক্রিকেটটাকে অনেক সাপোর্ট করছে। কারণ আমি বলবো সব থেকে উইমেন্স ক্রিকেটের আসলে চেঞ্জেসটা আসছে আমি বলবো 2018 থেকে, যখন আমরা এশিয়া কাপ আসলে অর্জন করেছি। সেটা আসলে আমাদের ক্রিকেটটাকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা যে আশা জাগিয়েছে। আমি মনে করবো যে এখন অনেক ফ্যামিলি যাদের নট অনলি আগে জানতাম যে আমরা কেউ চাইছে সাকিব আল হাসান হোক, কেউ চাইছে মাশরাফি বিন মুর্তজা হোক, সবার আমি বলবো যে ছেলেদেরকে তারা ক্রিকেটার বানানোর আশা রাখতেন। বাট এখন আমি বলবো যে কারোর পরিবারে যদি মেয়ে সন্তান জন্ম নেয়, তারাও এখন আসলে স্বপ্ন দেখছেন যে তাদের মেয়েদেরকে ক্রিকেটে পাঠাবে বা ক্রিকেটার বানাবে। 2018 এশিয়া কাপের কথা বলছেন, আমাদের মেন্স টিম কিন্তু এখন পর্যন্ত কোনো এশিয়া কাপে শিরোপা জিততে পারেনি, যদিও ফাইনাল খেলেছে। আপনারা সেইবার শিরোপা জিতেছিলেন, এবং ইন্ডিয়া যাদের সঙ্গে আমরা বারবারই মনে হয় যে ফাইনালে উঠলে আমরা একটু শেখি থাকি, সেই ইন্ডিয়াকে হারিয়ে প্রথমবারের মতন নারীদের হয়ে আমরা এশিয়া কাপ জিতেছি। ওই সময় স্মৃতি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। না, অবশ্যই আমি বলবো যে ওই সময়টা আমাদের জন্য গোল্ডেন টাইম ছিল। কারণ যেটা আমি বললাম যে আসলে উইমেন্স ক্রিকেটটা হাইলাইটই হয়েছে 2018 থেকে, যেখানে আমাদের ক্রিকেটটাকে খুব ভালোভাবে সবাই গ্রহণ করছে বা গ্রহণ করেছে ওই সময় থেকে। তো আমার ভালো কিছু মেমোরি ছিলাম, যেহেতু আমি ওই টিমেরই সদস্য ছিলাম। বিভিন্ন ম্যাচে আমার বেশ কিছু ভালো পারফরমেন্স ছিল, টিমের জন্য আমি আসলে ওই পারফরমেন্সগুলো করতে পেরেছিলাম। তো সেই দিক থেকেও নিজেকে লাকি ভাববো। আর 2018-এর যদি কিছু মেমোরি বলেন, যে ওইখানে আপনি যে ইন্ডিয়ার কথা যেটা মেনশন করলেন, যে ইন্ডিয়ার সাথে যদি কোনো ফাইনাল বা কিছু হলে আমরা আসলেই থাকি, এমন না। আমার মনে হয় যে আপনারা জানেন কিনা জানি না, আমরা যখন টুর্নামেন্টটা স্টার্ট করেছিলাম শ্রীলঙ্কার এগেনস্টে আমরা মনে হয় অনেক লো স্কোরিং ম্যাচে আমরা হেরেছিলাম। তো সেই দিক থেকে স্টার্টিংটা খুব খারাপ হয়েছিল। তারপর সেখান থেকে আসলে চ্যাম্পিয়ন হওয়াটা ইটস নট আ জোক। কারণ হয়তো বা অনেকেই ওই সময় আমরাও দেখেছি, অনেকেই বলছে যে আমরা লাকিলি ইন্ডিয়ার সাথে ফার্স্ট যে ম্যাচটা জিতেছিলাম আমরা লাকিলি জিতে গেছি। যখন ফাইনালে আমরা জিতেছি তখন টোটালি সম্পূর্ণ আসলে কমেন্টসগুলাই চেঞ্জ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ, ওই মেমোরিজটা খুব এখন স্টিল আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। এবং আমার মনে হয় যে উইমেন্স ক্রিকেটে এখন যারা খেলছে বা ভবিষ্যতে যারা খেলবে, উইমেন্স ক্রিকেটকে আরও বড় কিছু দেওয়ার অনেক সুযোগ আছে। একটু সোশ্যাল মিডিয়ার কথায় আসি। নিশ্চয়ই ভালো সময় যখন যায় তখন চারদিক থেকে অনেক শুভেচ্ছা, অনেক কিছু থাকে। খারাপ সময়ে এখন ধরেন সোশ্যাল মিডিয়া খুব ওপেন হয়ে গেছে, আপনারও নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া আছে, সেখানে যখন খারাপ সময় যায় সমালোচনাগুলি দেখেন, অনেকে অনেক রকমের বাজে মন্তব্য করে, ওই সময়টাকে কিভাবে ম্যানেজ করেন? ওই জিনিসগুলিকে আসলে কোনো মানসিকভাবে কোনো রকমের পীড়া দেয় কিনা? এই যে আপনি যেটা বললেন যে হ্যাঁ, অনেক সময় হয় কি আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারদেরই আসলে সোশ্যাল মিডিয়ার সাথে আসলে ইনভলভমেন্টটা আসে নর্মালি। আপনি যেটা বললেন যে খারাপ সময় অনেক ধরনের কথা আসে, সেটা আসলে নেয়ার ক্ষমতাটা আসলে সবার একরকম হয় না। নর্মালি আমি এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি, আমার কিছু মনে হয় না। কারণ আমি মনে করি যে আমি যখন ভালো করছি, যদি কেউ আমাকে একটা ভালো কমেন্টস করতেছে, সেটা সে তার জায়গা থেকে করছে। সেম ব্যক্তিটাই আবার আমি যখন খারাপ করব, সে আমাকে নিয়ে একটা কমেন্টস করবে। সো আমি মনে করি সে তার মেন্টালিটি থেকে বলছে, সে আমাকে জাজ করতেই পারে। সে যেহেতু অডিয়েন্স, সে করতে পারে, তার এই আমি বলবো তার এই সুযোগটা থাকে। বাট তাদের কথায় যদি আমি নিজেকে জাজ করি, আলটিমেট আমি দিনের শেষে আমি প্লেয়ার, আমাকে সব ধরনের জিনিস হ্যান্ডেল করে চলতে হবে। দেখা যাচ্ছে একটা ব্যাড কমেন্টস আপনার মেন্টালি অ্যাটাক করতে পারে। তো সেই ক্ষেত্রে অ্যাভয়েড করাটা আমি মনে করি বেস্ট। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর ঈদের বিশেষ আয়োজন স্যান্ডেলিনা সোপ নিবেদিত ক্রিয়াঙ্গনে অদম্য নারী, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ।
ফাহিমা আপু, আপনার কাছে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ দিকে বেশ কিছু প্রশ্ন আমার কাছে এখনো বাকি রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে এই যে আপনার জার্নিটা আপনি বললেন খুব কষ্ট করে আসলে উঠে আসা, সেই জায়গা থেকে এখন যখন র্যাঙ্কিংয়ে নিজের নামটা উপরের দিকে দেখেন তখন আসলে কেমন লাগে? না, অবশ্যই ভালো লাগা কাজ করে। বা লাস্ট বেশ কিছু ক্রিকেট আমরা ভালো ক্রিকেট খেলেছি, তো সেই থেকে বলবো বাংলাদেশ টিমের অনেক প্লেয়ারের র্যাঙ্কিংটা অনেক সুন্দর জায়গায় উঠে এসেছে। তো সেই জায়গা থেকে যখন র্যাঙ্কিংয়ে নিজের নামটা সামনের দিকে আসে তখন দেখতে খুব ভালো লাগে, এনজয় করি এবং এক্সপেকটেশনটা আরও নিজের কাছে বেড়ে যায় যে না, আমার থেকে আরও অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ টিমে। আরেকটা প্রশ্ন সামনেই হচ্ছে যে বিশ্বকাপ, আপনাদের বিশ্বকাপে কি পরিকল্পনা করছেন? কেমন ফাহিমা খাতুনকে আমরা হচ্ছে যে দেখতে পারবো এইবার ক্রিজে? না, নর্মালি হয় আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপেও দেখেছেন যে আমরা বেশ কিছু ম্যাচ ভালো উপহার দিয়েছি, বাট হয়তো বা আনফর্চুনেটলি আমরা ম্যাচটা নিজেদের করে নিতে পারিনি। তো সেই দিক থেকে আমরা খুব ভালো লাস্ট কিছু আমাদের যে ক্যাম্প চলছে সেখানে আমরা ভালো প্র্যাকটিস করছি এবং কিভাবে এই ধরনের সিচুয়েশন থেকে বেরিয়ে আসা যায় সেটা নিয়েও কাজ করছি। তো সেদিক থেকে আমি বলবো যে অবশ্যই ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি এবং অ্যাজ এ লেগ স্পিনার আমি সবসময় চাই যে যখন বিগত সময় দেখেছেন আপনারা ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে আমি ভালো বোলিং করেছি, তো আমি চাইবো যে নট অনলি শুধু বোলিং, এবার চাইবো যে ওয়ার্ল্ড কাপে যদি খেলার সুযোগ হয় সেক্ষেত্রে আমি অলরাউন্ড পারফরমেন্স করার চেষ্টা করব। বিপিএল শুরু হচ্ছে, আপনাদের বহুল কাঙ্ক্ষিত বিপিএল, যেটা নিয়ে অনেক বছর ধরে আমরা অনেক কিছু শুনছিলাম। এই যে বিপিএল শুরু হচ্ছে, কি মনে হচ্ছে বিপিএলটা আসলে নারী ক্রিকেটে কি ধরনের ইম্প্যাক্ট রাখবে বলে মনে হয়? না, অবশ্যই আমি মনে করি যে যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, এখানে দেশের বাইরের অনেক ক্রিকেটারদের খেলার সুযোগ থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশে প্রথমবারের মতো অল্প পরিসরে হলেও যে আমাদের চেয়ারম্যান রুবাবাদুল্লাহ ম্যাম তিনি চেষ্টা করছেন প্রথমবারের মতো আসলে বিপিএলটা মাঠে গড়ানোর। তো সেখান থেকে আমরা সবাই প্লেয়াররা অনেক এক্সাইটেড আছি এবং আমরা হয়তোবা আশা করছি এখান থেকে অনেক ভালো কিছু প্লেয়ার বেরিয়ে আসবে এবং বাংলাদেশের উইমেন্স ক্রিকেটের জন্য এটা অনেক বড় অবদান রাখবে। বিপিএল আপনি যেমনটি বলছিলেন ওখানে কিন্তু বিদেশি ক্রিকেটাররাও ইনক্লুড হবে। নতুন যারা আছে তাদের জন্য বিপিএলটা কেমন মঞ্চ হতে পারে? আমরা পাইপলাইন সমৃদ্ধ হবে আমাদের, তারা যখন সেখানে আসবে, বিদেশি ক্রিকেটাররা যখন ইনক্লুড হবে স্কোয়াডে, ড্রেসিং রুম শেয়ার করা থেকে শুরু করে তাদের কাছ থেকে কিভাবে যারা জুনিয়র আছে তারা কিভাবে তাদের কাছ থেকে বেস্টটা নিতে পারে? না দেখেন, প্রথমে যেটা বললাম যে বাংলাদেশে প্রথমবারের মতো আসলে বিপিএল আয়োজন করা হচ্ছে, সেদিক থেকে আমরা সিনিয়র যারা প্লেয়ার আছি, যারা লং টাইম ধরে খেলছি, তারা অনেক বেশি এক্সাইটেড এবং আমাদের থেকে বেশি এক্সাইটেড জুনিয়র যারা আছে, কারণ তারা এক্সাইটেড যে দেশের বাইরের প্লেয়াররা আসবে, তাদের সাথে আসলে নতুনভাবে ড্রেসিং রুম শেয়ার করা, তাদের থেকে ভালো কিছু টিপস নেওয়া, এই সুযোগগুলো থাকবে। এবং পাইপলাইনের কথা যেটা বললেন, আসলে বাংলাদেশে যত খেলার সুযোগ তৈরি করা হবে আমার মনে হয় যে প্লেয়ার উঠে আসার সুযোগটা আরও তৈরি হবে। তো সেই দিক থেকে আমি বলবো এটা খুবই ভালো একটা উদ্যোগ, আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমার টিমের অন্যান্য সবাই অ্যাপ্রিসিয়েট করে এবং খুব এক্সাইটেড বিপিএলটা প্রথমবারের মতো মাঠে গড়াবে। সো আমি খুব আশাবাদী যে এখান থেকে আসলে উইমেন্স ক্রিকেটটা অনেক বেশি সমৃদ্ধির দিকে আগাবে। শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকের যে ফাহিমা খাতুন, আপনার নামের পাশে উইকেট, খ্যাতি সব কিছুই রয়েছে, এই যে অবস্থান, এটা আসলে একদিন দুই দিনে হয়নি বা কঠোর পরিশ্রম ছাড়া হয়নি, পরিশ্রম, অধ্যবসায় সব কিছু দিয়ে আসলে আজকের ফাহিমা খাতুন। নতুন যারা আসলে আসছে, টিমে আসছে, অলরেডি হচ্ছে যে পাইপলাইনে আছে, তারা যদি আসলে ফাহিমা খাতুন হতে চায়, নিশ্চয়ই আপনার আশা তারা আপনাকেও ছাড়িয়ে যাবে। তারা যখন আপনাকে ছাড়িয়ে যাওয়ার জন্য তাদের প্রতি আপনার কি ধরনের টিপস বলেন বা কি ধরনের প্ল্যান তারা ফলো করলে সেটা করবে বলে মনে হয়? না দেখেন, আমি যেটা নর্মালি যখন ক্রিকেট স্টার্ট করেছি আমি যেটা সবসময় ফলো করেছি, দেখেন একটা যখন কোনো প্লেয়ার হওয়ার চেষ্টা করে বা আগ্রহ প্রকাশ করে, তাদের অবশ্যই তারা সবাই ট্যালেন্টেড হয় বিধায় আসলে খেলায় আসার আগ্রহ প্রকাশ করে। তো সেক্ষেত্রে আমি যখন এসেছি আমার মনে হয় যে লং টাইম আসলে ক্রিকেট জার্নিটা নিয়ে যাওয়া বা আপনার নিজস্ব একটা অবস্থান তৈরি করা, ক্রিকেটে একটা সাকসেসফুল জায়গা তৈরি করা, সেখান থেকে আপনার আসলে অবশ্যই ডিসিপ্লিনটা ফলো করতে হবে। সেটা ডিসিপ্লিন হতে পারে আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার অনুশীলন, ঘুম, বিভিন্ন ধরনের আপনার অনেক কিছু, অ্যাটমসফিয়ার, বিভিন্ন জায়গায় নিজেকে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। আমি বলবো যে ডিসিপ্লিন মোস্ট ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ, বিকজ আমার মনে হয় যে আপনি লং টাইম আপনার নিজেকে যদি বড় কোনো অবস্থানে দেখতে চান, আপনাকে অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করতে হবে এবং হার্ডওয়ার্কে বিশ্বাসী হতে হবে। ফাহিমা খাতুনকে আমরা ক্রিকেটার হিসেবে জানি, ফাহিমা খাতুন ক্রিকেটের বাইরে আর কোন জিনিসে পারদর্শী?
না আসলে অবসর সময়ে খুব বেশি আসলে অবসর পাওয়া হয় না, আমি বলবো যে সুযোগ থাকে কম। তো তারপরেও আমি আসলে ছোটবেলা থেকে লেখালেখি করতে অনেক পছন্দ করতাম। লেখালেখি করতে ভালো লাগে, কবিতা লিখি, কোনো সময় ছোট গল্প লেখারও সুযোগ হইলে লিখি। আর গান শুনতে ভালো লাগে, গান করতেও ভালো লাগে। আমাদের So, জন্য কি একটা কবিতা শোনানো যায় আমাদের হ্যাঁ, দর্শকদের? আসলে আমি যেহেতু বললাম যে ছোটবেলা থেকে আমি আসলে কবিতা লিখতাম, তো যখন 2012-এর দিকে যখন আমাদের বাংলাদেশ উইমেন্স ক্রিকেট হচ্ছে আপনার ওডিআই কোয়ালিফাই করলো, ওডিআই স্ট্যাটাস পেলো, তখন আমার একটা লেখা কবিতা আমার নিজস্ব, সেটা হচ্ছে কবিতার নাম ওরাও জয় পেয়েছে। সো আমি আসলে আমাদের উইমেন্স ক্রিকেটারদেরও কিছু নাম উল্লেখ করে আসলে এটা করার চেষ্টা করেছি। আমার নিজের মনে করেন যে আমার মনের ভাষাটা আমি ছন্দের মাধ্যমে আসলে একটু তুলে যদি ধরার চেষ্টা শোনাতেন করেছি। আমাদেরকে। শুরুটা এমন ছিল, বাংলাদেশের নারী জ্বালবে শুধু হাড়ি, এ কথাটা নিয়ে এখন কেউ আর করে না বাড়াবাড়ি। তাই তোরা আজ নেমেছে মাঠে কোমর বেঁধে শাড়ি, পুরুষের চেয়ে থাকবে কেন পিছিয়ে নারী, সমান তালে ওরাও যাবে এগিয়ে, দেবে সীমান্ত পাড়ি। তাই তো ওরা আজ নেমেছে মাঠে কোমর বেঁধে শাড়ি। নর্মালি এইভাবেই বেশ অনেকটা 25-26 লাইনের, আমার হয়তো বা পুরোটা মনে নাই, অনেক আগে লেখা, তো চেষ্টা করেছি এভাবে। এমন অনেক সংখ্যক কবিতা লিখেছি। ধন্যবাদ আমাদের থ্যাংক সাথে ইউ, থাকার থ্যাংক ইউ। ফাইমা খাতুনরা আমাদের গর্ব, তাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশের নারী ক্রিকেট, এমনটি প্রত্যাশা আমাদের সকলের। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ 24 এর ঈদের বিশেষ আয়োজন স্যান্ডেলিনা সোপ নিবেদিত ক্রিয়াঙ্গনে অদম্য নারী, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। আপনাদের ঈদ হোক আনন্দের, শুভেচ্ছা রইল সকলের জন্য। ঈদ মোবারক।